রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আজকে আমি সৃজিতা। আর আজ হচ্ছে ডাকিতে যে প্রশ্নটা আমি তুলবো, কোভিড বিধি মানা হচ্ছে, কোভিড বিধিতে শিথিলতা আসছে, কিন্তু লোকাল ট্রেন চলছে না। পুজো আসছে, তার জন্য শিথিলতা আসছে, কিন্তু লোকাল ট্রেন চলছে না। ভোট হচ্ছে, উপনির্বাচন হচ্ছে, কিন্তু লোকাল ট্রেন চলছে না। কেন? সাধারণ মানুষের অসুবিধার কথা কেন ভাবা হবে না? স্টাফ স্পেশাল ট্রেন চলছে, তার জন্য টিকিট কেটে মানুষ ট্রেনে উঠছে, কিন্তু লোকাল ট্রেনটি চলছে না কেন? যারা ব্যবসায়ী, যারা হকার, যারা দিনমজুর, যারা মুটে, যারা কুলি, যারা প্রত্যেক দিন নির্ভর করে এখানে, যারা প্রত্যেক দিন যাতায়াত করে, তাদের উপরে শুধুমাত্র তাদের জীবন কিভাবে চলছে সেই দিকে কি নজর আছে? আমাদের আজকে প্রশ্ন যে এত সমস্যায় রয়েছেন বহু মানুষ, তাহলে লোকাল ট্রেনটা কেন চালানো হচ্ছে না? মুখ্যমন্ত্রী বলছেন যে যদি গ্রামাঞ্চলে সঠিকভাবে ভ্যাকসিনেশনটা হয়ে যায় তাহলে লোকাল ট্রেন চালানো হবে, কিন্তু ভ্যাকসিনেশনও কি ঠিকভাবে হচ্ছে? কোথাও ভায়াল আছে তো সিরিঞ্জ নেই, সিরিঞ্জ আছে তো ভায়াল নেই। এইভাবে সাধারণ মানুষের কিভাবে চলবে? এই প্রশ্নগুলি আজকে আমরা তুলবো। তবে আজ আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে একবার আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রিতম ঘোষ, আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত সরকার, আমার সঙ্গে রয়েছেন সায়ন দাস এবং আমার সঙ্গে রয়েছেন অভিষেক মান্না। এদের প্রত্যেকের সঙ্গেই কথা বলবো। আমি প্রথমে চলে যাবো অভিষেক বাবুর কাছে। অভিষেক মান্না রয়েছেন আমাদের সঙ্গে, অভিষেক বাবুর কাছে চলে যাবো। অভিষেক বাবু, একটা কথা বলুন, ভোট হচ্ছে, পুজো হচ্ছে, অনেক শিথিলতা আসছে কোভিড বিধিতে, কিন্তু লোকাল ট্রেনটা চালু হচ্ছে না। আপনার কি মনে হয় কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল নিজের ভাতে জোগাড় করেছেন। এর আগে আমরা দেখেছি ওনার যে রাজনৈতিক উত্থান, সেটা সিঙ্গুর আন্দোলন দিয়ে। সিঙ্গুর আন্দোলন, টাটা বলেছিল 4,000 মানুষ চাকরি পেতে পারতো, 4,000 ইঞ্জিনিয়ার লেভেল মানুষ। 4,000 ইঞ্জিনিয়ার লেভেল যদি পেত, তাহলে আরও পার ইঞ্জিনিয়ারকে যদি 4 জন সাপোর্ট করতো, তাহলে 20,000 মানুষ চাকরি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে পেত, তাদের ফ্যামিলি ছিল। এরপরে পরোক্ষ আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিন মজুর হকার এদের কথা ভাবছেন না? যদি ভাবতো তাহলে ট্রেনটা চলতো। চলছে না, কিন্তু আবার ইলেকশন হচ্ছে মানে ভাবছে না, খালি নিজের চাকরির চিন্তা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে কোনোভাবে মুখ্যমন্ত্রী পদে অসীন থাকতে হবে না, এই হচ্ছে গল্প। আচ্ছা, আমি সুদীপ্তদের কাছে সরাসরি যাবো। সুদীপ্তদের গুরুতর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় খালি নিজের ভাতের চিন্তা করছেন, ঠিক কোট আনকোট এই কথাটাই বলেছেন অভিষেক মান্না। ঠিক আছে, ও তো বলেছে, কিন্তু আপনি তো এই রুটটায় গেছেন কখনো? সাউথ ট্রেনটায়, সাউথ রুটে গেছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। সাউথ রুটে গিয়ে দেখবেন যে কোনো স্টেশনে রেলওয়ে ডিপার্টমেন্ট, এত বছর সরকারে ওনারা এসছে, কোনো লোকাল ট্রেনের রেলওয়ে যে প্ল্যাটফর্মগুলো আছে কোনো রকম কোনো উন্নয়ন করেনি, কোনো রকম কোনো। না, আজকে এই প্রশ্নটা তো উন্নয়ন নিয়ে নয়। সুদীপ্তদা, নিশ্চয়ই আমরা উন্নয়ন নিয়ে কথা শুনবো, কিন্তু আজকে এই প্রশ্ন উন্নয়ন নিয়ে নয়। যারা এতগুলো মানুষ দেখুন দাঁড়িয়ে আছে, প্রত্যেকদিন যাতায়াত করতে পারছে না। বলতে দিন, আমি এইটা বলছি, নিশ্চয়ই দাঁড়ান, ওটা উন্নয়নের ব্যাপারে বলা হচ্ছে না, বলাটা আপনি শুনুন পুরোটা। যখন আপনি প্ল্যাটফর্মগুলোকে প্রপারলি ডেভেলপ না করবেন, যেমনি আজ মহারাষ্ট্র ডবল ডোজের ভ্যাকসিনের জন্য লোকাল ট্রেন চালু করেছে, সেমনি আমরা এখানে যদি ডবল ডোজের ভ্যাকসিন যারা নিয়েছে তাদের জন্য যে লোকাল ট্রেন চালু করব, সেই ইনফ্রাস্ট্রাকচার আজ রেলওয়ে ডিপার্টমেন্টের কাছে নেই, যে রেলওয়ে ডিপার্টমেন্ট সেটাকে চেক করে প্রপারলি ছেড়ে আজকে শহরে পাঠিয়ে দেবে। আজকে যখনই আমরা লোকাল ট্রেন খুলবো, লক্ষ লক্ষ ভিড় হবে। সেই ভিড়ের জন্য যে করোনা ভাইরাস আবার যে ইনফেকশন ছড়াবে, তার দায়িত্ব কি ওনারা নিতে চাইছেন? এই যে উপনির্বাচন হচ্ছে, পুজোর জন্য কিছু শিথিলতা আসছে, কোভিড বিধিতেও বেশ কিছু শিথিলতা এসেছে, লোকাল ট্রেন যারা সাধারণ মানুষ প্রত্যেকদিন কিরকম ভিড়ে যাতায়াত করে আপনি জানেন? আমি নিজে যাতায়াত করি, আপনি কি জানেন? প্রত্যেকদিন পাগলের মতো ভিড় হয়। শুনুন, কলকাতা শহরতলিতে 7 লক্ষ ভ্যাকসিন হয়েছে। আজকে কলকাতা শহরতলিতে যে মানুষ, যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যার নিরিখে পার্সেন্টেজ ওয়াইজ ভ্যাকসিনেশনটা বেশি হয়েছে। কলকাতার নিরিখে ডেন্সিটি অনেক বেশি, কিন্তু যখনই গ্রামের ভিড়টা যখন কলকাতায় এসে আছড়ে পড়বে, তখন সেই যেই ইনফেকশনটা যেটা আবার এখান দিয়ে ক্যারি করে আবার একদম একান্ত গ্রামে, ইন্টিরিয়ার গ্রামে ছড়িয়ে যাবে, সেই ছড়ানোটাকে আটকাবার জন্য আমাকে একটা কথা বলুন, তাহলে আপনি বলতে চাইছেন যে রেলের স্ট্রাকচার নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, তাই জন্য লোকাল ট্রেন চলছে না? রেলওয়ে ডিপার্টমেন্টের নেই, আমাদের কোনো গাফিলতি নেই। আজকে রেলওয়ে রেলওয়ে ডিপার্টমেন্টের ইনফ্রাস্ট্রাকচার নেই, তাই জন্য আজকে লোকাল ট্রেন চলছে না। না, বিষয়টা প্রচণ্ড হাস্যকর। কারণ কথা হচ্ছে যে রাত্রিবেলা 11টা থেকে সকাল 5টা অবধি লকডাউন বা ইত্যাদি যে হাস্যকর জায়গায় চলে এসছে। আজকে করোনা যেভাবে বাড়ছে, তার সঙ্গে আমাদের যে প্রশাসন থাকবে তার উচিত জনস্বার্থ এবং জনস্বাস্থ্য এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। আজকে জনস্বার্থ জড়িয়ে রেলের জন্য এতগুলো লোক এনারা যান, ট্রেনটাকে ব্যবহার করেন, এটা জনস্বার্থ। কিন্তু সরকার এখানে জনস্বার্থ জনস্বাস্থ্য কিছুই দেখছে না, শুধুমাত্র ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার প্রয়াস করছে। ব্যক্তি স্বার্থ চরিতার্থ বলতে আপনি কি বলতে চাইছেন? মানে উপনির্বাচনের দিকে কি আপনি ইঙ্গিত করছেন? অবশ্যই, একদমই উপনির্বাচন দেখুন আপনি, সবই তো চলছে, মদের দোকান খোলা, মল খোলা, শপিং মল। গুরুত্বপূর্ণ পয়েন্ট, মদের দোকান খোলা হচ্ছে, সেখানে উপচে পড়া ভিড় হচ্ছে, সাপের মতো লাইন হচ্ছে, কিন্তু লোকাল
লোকাল ট্রেন চলছে না। আচ্ছা, সাধারণ মানুষ কি চায়? আমি একটু সাধারণ মানুষের থেকে শোনার চেষ্টা করি। দাদা, আপনার কি মনে হয় লোকাল ট্রেনটা চললে ভালো হয়? না, আপনার মনে হয় যে সাব স্পেশাল আপাতত চলুক? আচ্ছা, আপনার কি মনে হয় লোকাল ট্রেনটা চলুক না সাব স্পেশাল ট্রেনটা চলুক? না চলো ভালো। বেশ, ভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি। কেউ কখনো বলছে যে লোকাল ট্রেন চলুক, কেউ বলছে সাব স্পেশাল চলুক। এখন প্রশ্ন হচ্ছে, যারা অফিস টাইমে কাজ করেন, যারা সকাল 9টায় ট্রেনে ওঠেন, যারা সকাল 10টায় ট্রেনে ওঠেন, তাদের অবস্থা কি হয়? উপচে পড়া ভিড়, কার্যত রেলে যে ঝুলতে ঝুলতে যাওয়ার যে চিত্র আমরা স্বাভাবিকভাবে দেখে এসেছি, সেই চিত্র এই সাব স্পেশাল ট্রেনেও দেখতে পাওয়া যায়। তারা টিকিট কেটেই ট্রেনে ওঠে। তাহলে লোকাল ট্রেনটা চলতে সমস্যা কোথায়? আজকে ফের লকডাউন বাড়ানো হচ্ছে, কার্যত লকডাউন 30 তারিখ অবধি। তখনও লোকাল ট্রেন চলার বিষয় কোনো ঘোষণা করা হয়নি। আমি একবার ঋতমের কাছে ফিরবো। ঋতম, একটা কথা বলো তো, কতদিন এইভাবে চলবে? যতদিন না পরিস্থিতিকে স্বাভাবিক করা যাচ্ছে, যতদিন না মনে হচ্ছে যে জনস্বার্থের কথা সায়নবাবু একটু আগে বললেন, জনস্বার্থের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিরোটাকাল ভেবে এসছেন তার উত্থানের সময় থেকে আজ পর্যন্ত। সিঙ্গুর আন্দোলনের কথা হলো, সেটাও কৃষকদের স্বার্থে এবং জনস্বার্থে আন্দোলনটা সিঙ্গুর আন্দোলন কি বিধানসভা ভোটের আগে কিছুটা একটা অন্যরকম বাঁক নিয়ে নেয়নি সায়ন? সেটা কি কোথাও একটা কি অস্বীকার করতে পারো? প্রথমত আমার নাম রিতম, দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা সায়ন যেভাবে সিঙ্গুর আন্দোলনের কথা বলা হয়েছিল, বাঁক নিয়েছিল, নিশ্চয়ই বাঁক নেওয়ার পরিস্থিতির সেই সময় গেছিল। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে লড়াইটা করেছিল। আগের যে 34 বছরের সরকার ছিল তারা কিন্তু মানুষের স্বার্থে লড়াইটা করেনি, যার জন্য সেই পরিস্থিতি দাঁড়িয়ে মানুষকে বাঁক নিতে বা মানুষের মাথায় একটা জিনিস চিন্তা এসেছিল যে এই ভদ্রমহিলার হাতে আমরা যদি আমাদের সরকারটাকে বাংলাকে আজকে সিঙ্গুরে কিছু নেই কেন? আজকে সিঙ্গুরে না একটা কারখানা আছে, আজকে না সিঙ্গুরে জমি চাষ হচ্ছে, কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। তাহলে কি উপকারটা হয়েছে সাধারণ মানুষ? সাধারণ মানুষের উপকার হয়েছে যে জমিগুলোকে নেওয়া হয়েছিল সেই সময় দাঁড়িয়ে যে পদ্ধতিতে এগোচ্ছিল প্রসেসটা, তার পরবর্তীকালে সেই জমিগুলোকে একটা উপযোগী করে তোলা যায়নি। প্রথমত উপযোগী করে তোলা সেটা কি কারোর কাছে অজানা ছিল? অত পরিমাণ সমস্ত জিনিসপত্র মিশে যাওয়ার পর, লোহা সরকি মিশে যাওয়ার পর সম্ভব কি ছিল সেখানে চাষ করা? সেই সময়ের সঙ্গে আজকে রেল না চলার মধ্যে কোনো পার্থক্য তুমি দেখতে পাচ্ছ? কারণ রেল না চলার মধ্যে পার্থক্য আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি একটাই জিনিস বারবার বলছি, যে রেলকে নিয়ে যেটা বারবার পরিস্থিতিতে প্রশ্ন উঠে আসছে, আমরা যতক্ষণ পর্যন্ত মানুষের স্বার্থে, যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিনেশন ডাবল না হচ্ছে সবার, প্রত্যেকের, এই বাংলার প্রতিটা মানুষের, ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত। আচ্ছা, আমি একটা বিষয় জিজ্ঞেস করি, আমি একটু এপাশে একটা বিষয় জিজ্ঞাসা করি। অভিষেক বাবু, আমাকে একটা কথা বলুন তো। বলছেন যে ভ্যাকসিনেশন যতক্ষণ না সফলভাবে হচ্ছে ততক্ষণ অবধি ঠিকঠাকভাবে রেল চালানো সম্ভব নয়, সাব স্পেশালি চলতে হবে। আমার একটা কথা বলুন, তাহলে কেন্দ্রের তরফ থেকে কেন ভ্যাকসিন ঠিকঠাক করে পাঠানো হচ্ছে না? এই অভিযোগ বারংবার সরকার করেছে। ভ্যাকসিন যথেষ্টই পাঠানো হচ্ছে, কিন্তু গড়িমসি হচ্ছে স্থানীয় স্তরে। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা আমরা সাধারণ মানুষ বা বিপক্ষ দল করি, তারা বেছে বেছে মানে ফাইনালি কাউন্সিলর বা ওই স্বাস্থ্যকেন্দ্রগুলো কর্পোরেশনের হাতে। একটু বলতে দিন, দয়া করে বলতে দিন, দয়া করে কথাটা বলতে দিন। আমি সাধারণ মানুষের কথা বলবো। আমি যদি বিজেপি করি এবং এই খবরটা যদি চাউর হয়ে যায়, তাহলে আমি স্থানীয় এলাকা থেকে ভ্যাকসিন নিতে পারবো না। আমি নিজে নিতে পারিনি। আমি 850 টাকা করে দুবার খরচা করে অ্যাপোলো থেকে ভ্যাকসিন নিয়েছি। ওয়ারেস আমার পাশের বাড়ির লোকজন যারা হয় নিউট্রাল বা বিশেষ করে তৃণমূল করে, সায়নের কি মনে হয়? সায়ন, ওখান থেকে ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিনেশনে কি সমস্যা? কত ভ্যাকসিন তোমরা এনেছো? কত ভ্যাকসিন কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারের কাছে এসেছে? আগে সেটা বলো। ভ্যাকসিন যথেষ্ট আসছে, 7.5 লক্ষ কিছুদিন আগে তথ্য দেওয়া হয়েছে, এরকম আসছে অবশ্যই এসছে, এবং সেগুলো রাজ্য সরকারের কি 1,84,000 ভ্যাকসিনেশন হয়েছে এখনো পর্যন্ত, ডোজ হয়েছে। কিন্তু ভ্যাকসিন না, আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। আজকে রিপোর্ট আছে যে সব থেকে বেশি ওয়েস্টেজ কম ওয়েস্ট বেঙ্গল করেছে, যার কারণে 4.5 লক্ষ ভ্যাকসিনেশন বেশি দেওয়া হয়েছে। আপনি তথ্য জেনে আসুন। না বিষয়টা আজকে আপনাকে আমি আরেকটা জিনিস বলছি, 6 কোটি যেখানে মাত্র 6 কোটি লোক গুজরাটে, সেখানে আপনারা 6 লক্ষের ওপর 6 কোটি আপনি ভ্যাকসিনেশন দিয়েছেন, যেখানে বাংলায় 14 কোটি ডোজের দরকার, সেখানে আপনারা 4 কোটি মাত্র। আচ্ছা, তাহলে ভ্যাকসিনেশন ভালো হচ্ছে, ভ্যাকসিনেশন এর রাজ্যে ভালো হচ্ছে, তাহলে লোকাল ট্রেনটা চালাতে কোথায় সমস্যা হচ্ছে? আংশিক ভাবেও চালানো হোক না, সেটা চালাতে কোথায় সমস্যা হচ্ছে? যে ভিড়টা, যে উপচে পড়া ভিড়টা হয়, তাতে করোনা আটকাবে? শুনুন, প্রত্যক্ষ গ্রাম অঞ্চলে দেখা যায় যে রোজগারি বাড়িতে, একটা বাড়িতে যেই 5টা সদস্য থাকে, একটা কি 2টো লোক রোজগার করে। আজকে তাদের জীবনটা বিপন্ন করে তারা আজকে একটা, ধরুন কেউ সবজি বেচে, কেউ আনাজ বেচে, তারা জীবনটা, লাইফটাকে রিস্ক নিয়ে তারা যখন এই ভ্যাকসিনেশন, তারা যে টাকাটা দিনের পর দিন জোগাড় করতে পারছে না। বলতে দিন। আপনার যখন চলে আসবে এই শহরতলিতে, আবার এই শহরতলির ডেনসিটির মাধ্যমে যখন আবার এই রোগটা ছড়িয়ে পড়বে প্রত্যন্ত গ্রামের দিকে, সর্বক্ষেত্রে এটা ভালো
তখন যে প্রবলেমটা খাড়া হবে, তখন যে সিচুয়েশনটা খাড়া হবে, যে মানুষের জীবন নিয়ে যে টানাটানি হবে, সেই জীবনের দায়টা নিয়ে সংশয় না না সায়ন, এক মিনিট বলছি। ব্যাপারটা হচ্ছে যে এই কোনো কিছু বন্ধ রেখে কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াই করা যাবে না, এই জিনিসটা ভুল। কারণ ভ্যাকসিন যে আজ কালকেও ICMR রিপোর্ট দিয়েছে যে 2-3 মাস পর ইমিউনিটি কমছে। প্রথমত রেল চালাতে গেলে কেন্দ্র রাজ্য সহযোগিতা দরকার, যেটা পশ্চিমবঙ্গে এখন দিবাস্বপ্ন। ঠিক, কেন্দ্র রাজ্য সহযোগিতা দরকার, সেটা পশ্চিমবঙ্গে এখন দিবার স্বপ্ন। আমরা এই আলোচনায় আসবো। তবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভ্যাকসিনেশন ঠিকঠাক ভাবে না হলে ট্রেন চালানো সম্ভব নয়। শুভেন্দু অধিকারী বলছেন উপনির্বাচন করা যাচ্ছে কিন্তু ট্রেনটা চালানো যাচ্ছে না, লোকাল ট্রেনটা চালানো যাচ্ছে না। আমরা দুজনকে বাইরে আপনাদেরকে শোনাবো। গুলোকে আমরা যখন 50% দিয়ে দিতে পারবো, তখন আমরা কিছুটা নিশ্চিন্ত হয়ে আমরা লোকাল ট্রেন চালু করব। এখনই করতে পারছি না এই কারণে, কারণ থার্ড ওয়েভটা বাচ্চাদের হবার কথা। ধরুন মা বাবা ট্রেনে যাতায়াত করলো গাদাগাদি করে, তারা বাড়ি ফিরে গেল, তাদের বাড়িতে বাচ্চারা আছে, বাচ্চাদের সেটা গ্রাস করবে। সেই জন্য বাচ্চাদের স্বার্থে আমরা এটাকে লোকাল ট্রেন চলছে না, তার মানে তো পশ্চিমবঙ্গে কোভিড এখনো বিদ্যমান। যদিও ফোনাফুনি করে পজিটিভের সংখ্যা কমানোর জন্য একটা মনিটরিং সেল কাজ করছে রাজ্য সরকারের। আমরা দুপক্ষের বক্তব্য শুনছিলাম এবং একদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে উপনির্বাচন হতে পারে কিন্তু লোকাল ট্রেনটা চলতে পারে না, অর্থাৎ গতি রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মূল উদ্দেশ্য। শুভেন্দু অধিকারী এমনটাই অন্তত ইঙ্গিত দিচ্ছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অন্তত জনস্বার্থে তার যে বিষয়টি উল্লেখ করা সেটা হয়তো কোথাও না কোথাও গিয়ে ঠিক, এটাকে অস্বীকার করা যায় না। কারণ তিনি বলছেন যদি লোকাল ট্রেন চালানো হয় তাহলে বহু মানুষ আসবেন, তাতে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। কিন্তু এখান থেকে আমার একটা প্রশ্ন আছে রিতম, অনেকেই বলছেন যে ট্রেনকে, রেল চলাচলকে কার্যত পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাই জন্যই রেলকে চলতে দেওয়া হচ্ছে না। এর কোনো ভিত্তি নেই। রেল পরিষেবাকে যদি পঙ্গু করে দেওয়া হয় তাহলে রেল মাঝখানে যখন কোভিড ছিল না, মাঝখানে যে টাইমটায় কোভিডকে নিয়ন্ত্রণ করা হয়েছিল সেই টাইমে রেল চলেছিল কেন? আর দ্বিতীয় কথা, রেলকে পঙ্গু করে দিয়ে আলটিমেটলি বাংলাকে চালাতে অসুবিধার বাদে বাইরে কোনো সুবিধে হবে না। অতএব বাংলার বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চাইবেন না রেলকে পঙ্গু করে দিতে। তিনি অলওয়েজ চান যে মানুষের সুবিধার্থে, জনমানুষের যে সুবিধাটা হয় তার জন্য মানুষের পাশে থেকে মানুষের সুবিধা করে সমস্ত জায়গায় এগিয়ে যেতে এবং বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে। রেল হচ্ছে একটি ভারত সরকারের একটি ভালো ইনকাম সোর্স। অবশ্যই রেল না চললে সেই ইনকামসে ধাক্কা পড়ছে, কিছুটা রেভিনিউ কমছে, এটাতে আমি অস্বীকার করছি না। কিন্তু এই রেভিনিউটা বৃদ্ধি করে পরবর্তীকালে রেলকে বেচে যে কাটমানিটা খাবে সেইটার দায়িত্ব কে নেবে? বিজেপি সরকার কাটমানি খাবে, কোথাও না কোথাও কাটমানির কথা পরে আসছে। এর আগে আমি একটা বেসিক কথা বলে নিই। এখান থেকে আমি ট্রেনে করে যাব দমদম, 5 টাকা লাগবে। আমি সেটা না করে যদি আমি অটো ব্রেক জার্নি করে যাই আমার প্রায় 50 টাকা লাগবে। এবার এই ট্রান্সপোর্ট সেক্টরগুলো, ইউনিয়নগুলো কে ধরে আছে? তৃণমূল কংগ্রেস। অর্থাৎ কোনো না কোনো ভাবে ওদের ক্যাডারদেরকে খাইয়ে পড়িয়ে বেঁচে রাখার ব্যবস্থা করছে যাতে ওরা আবার দাঙ্গা করে ভোট ক্যাপচার করতে পারে। গুরুত্বপূর্ণ পয়েন্ট। রেল যদি না চলে তাহলে অটো, বাস যারা চলছে, যেগুলো চালানো হচ্ছে সেখান থেকে আমার ছোট ভাই খুব ভালো কথা বলেছে। তাহলে ওনারা আগে বলুক যে কেন পেট্রোলের দাম, ডিজেলের দাম কেন কম করছে না? কেন কোথা থেকে আসবে? ভ্যাকসিনের সাথে ডিজেলের সমস্যা হলো। ভ্যাকসিনে কি ডিজেল মেশানো হয়? একজন করে সায়ন। জিএসটি কাউন্সিলের বৈঠক আছে, পেট্রোল ডিজেলের দাম নিয়ে যা কথা হচ্ছে সেদিনকার দেখা যাবে কারা পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় করতে চায়, সেটা দেখা যাবে 17 তারিখ। আর দ্বিতীয় কথা হচ্ছে রেলকে কেন বারবার রেলের প্রতি অনীহা? তুমি বলো তো, সব কিছু চলছে, বাস চলছে, শপিং মল খোলা, রাস্তায় এত লোক বসছে, সবার তো জনস্বার্থ রয়েছে। আর এই যে মানুষগুলো যারা যায় তাদের দিকে কোনো চিন্তা নেই কেন? তারা শহরতলির মানুষ বলে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা কেন্দ্রিক সরকার চলছে, সুদীপ্তদা গুরুতর অভিযোগ, কলকাতা কেন্দ্রিক সরকার চলছে। মানুষের জীবনকে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রথম প্রাধান্যতা দেয়। মানুষের জীবনের থেকে মূল্যবান কিচ্ছু না। একটা পরিবারে যদি একটা প্রিয়জন সদস্য আমার একটা কথা বলুন, বুঝলাম নিশ্চয়ই, এবং কোথাও না কোথাও গিয়ে এটা স্বীকার করার জায়গা যে এই সরকারের আমলে উন্নয়ন হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমাকে একটা সহজ কথা বলুন, যেভাবে বাস ভাড়া বেড়েছে, যেভাবে ক্যাবের ভাড়া বেড়েছে, ট্যাক্সি ভাড়া বেড়েছে, অটোর ভাড়া
মানুষের তো ইনকামটা সেই জায়গায় গিয়ে বাড়েনি। কোভিড আবহে কত মানুষ চাকরি হারিয়েছে বলুন। ভুল করছেন, এটা বাড়ানোর কোনো সরকার আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো ইচ্ছাই ছিল না। তাহলে কেন বৈঠক হচ্ছে না? তাহলে কেন বৈঠক আর হচ্ছে না? কিন্তু ডিজেলের দাম, পেট্রোলের দাম যে মাত্রায় বেড়ে গেছে, যারা চালাচ্ছে বাস, যারা অটো চালাচ্ছে, তাদেরকে যদি এই বৃদ্ধিটা না সাধারণ মানুষ এই যে এতগুলো লোক দাঁড়া না, আমাকে একটা কথা বলে নিজে এতগুলো লোক দেখতে পাচ্ছে না, চাইলে কি দাদা একটু রিকোয়েস্ট করবে একটু সরে দাঁড়ান, অন্তত কোভিড আবহ রয়েছে একটু দূরে সরে দাঁড়ান। আমার কথা হচ্ছে যারা এতগুলো লোক যারা প্রত্যেকদিন যাতায়াত করে তাদের তো ইনকাম বাড়েনি, তাদের তো ইনকাম কোনোভাবে বাড়েনি, তাহলে তারা কি করবে? এটা তো কেন্দ্র সরকারের দেখা উচিত, সেটা তো কেন্দ্র সরকারের দেখা উচিত মূল্য বৃদ্ধি করার আগে, যে পেট্রোল ডিজেলের দামটা মূল্য বৃদ্ধি যে হারে করছে। অর্থাৎ বাসে অটোয় ভাড়া বৃদ্ধি হচ্ছে, তার দায় কেন্দ্র সরকার। আমি একটু ক্যামেরা ফোকাস করতে বলবো এই লেখাটার উপরে দেখুন। বাসওয়ালারা এরকম নোটিশ দিচ্ছে যে কর্তৃপক্ষ বলছে এরমভাবে ভাড়াগুলো বাড়বে, 30 টাকা পর্যন্ত লোকাল বাসের ভাড়া হয়ে গেছে। কারা দিচ্ছে? আমরা দিচ্ছি। আমরা কেন দেব? আমি এর বিরুদ্ধে ডায়েরি করেছি, আমার কাছে ডায়েরির কপি আছে, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তারপরে ওই বাসের পর বাসের কেন্দ্র সরকারকে জিজ্ঞেস করুন, যদি বাস ভাড়া না বৃদ্ধি হয়, যদি বাস ভাড়া না বৃদ্ধি হয়, দেখান যদি বাস ভাড়া না বৃদ্ধি হয়, তাহলে পুরো ওয়েস্ট বেঙ্গল অচল হয়ে পড়বে, কেউ গাড়ি চালাবে না, সবাই সবার গাড়ি ধর্মঘটে গেলে না। এই কথায় বৃদ্ধি পেল না, এই কথায় কোনো বৃদ্ধি পেল না, এই কথায় কোনো বৃদ্ধি পেল না। আমরা আসছি, আমরা আলোচনায় আসছি, তবে একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে ফিরে আসছি আলোচনাতে। পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছেন আপনারা, ভর্তুকি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। সবকিছু হচ্ছে, শুধু লোকাল ট্রেনটি চলছে না, এবং আরেকটা জিনিসও চলছে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় না চলছে না, রেস্টুরেন্ট খোলা, বার খোলা, মদের দোকান খোলা, সমস্ত কিছু খোলা, কিন্তু রেল চলছে না, স্কুল কলেজ চলছে না। আমি একটা কথা বলি, রেল আর স্কুল কলেজেই যত সমস্যা হওয়ার কারণ আছে। নাকি মদের দোকানটা খোলা থাকলে সেখান থেকে আয়টা বেশি হয়, এটা তো অস্বীকার করার জায়গা নেই। অস্বীকার করার জায়গার কথা বলছি না, রেল আর স্কুল নিয়ে যখন কথা হচ্ছে সেখানে আমি প্রথম কথা বলে রাখি, রেলের কথা প্রথমেই বলেছি, স্কুলের কথা বলছি। যেহেতু থার্ড ওয়েভটা নিয়ে আমরা অত্যন্ত সচেতন ছিলাম, বাংলায় যাতে থার্ড ওয়েভ অ্যাটাক করতে না পারে, থার্ড ওয়েভটা না আসে, তাই যে সমস্ত শিশুরা রয়েছে তাদের জন্য যেহেতু স্কুলটা খোলা, স্কুল কলেজে গ্যাদারিংটা সব থেকে বেশি হয়, মানুষের মধ্যে জনসংযোগটা বেশি হয়, মানে বাচ্চাদের মধ্যে খেলাধুলোর প্রবণতাটা তো বেশি থাকে এবং তাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কানেক্ট করতে পারে। তাই সেই কারণে স্কুল কলেজ ইত্যাদি বন্ধ। তুমি একটা স্টাফ স্পেশাল ট্রেন দেখেছো অফিস আওয়ার্সে রিটার্ন? অফিস আওয়ারে সকাল 9টা 10টা 11টা তুমি একটা স্টাফ স্পেশাল ট্রেন দেখেছো? মানুষ ঝুলতে যায়, পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে, অ্যাক্সিডেন্টও হয়ে গেছে এর মধ্যে। তাহলে সেখানে করোনা ছড়াচ্ছে না? মানুষের এই পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত ভেবে চলেছেন, তিনি কিন্তু সেটা স্বাভাবিক হচ্ছে না। আমি সুরিতদার কাছে আসবো। এটা দেখার দায়িত্ব কার? জিআরপিএফ নেই? জিআরপিএফ কি করবে? অত লোক তাহলে আন্ডারে আজকে যেই জায়গা থেকে ট্রেনটা যাচ্ছে আর যেই স্টেশনে হল্ট করছে সেটা কার আন্ডারে? না মানে তাহলে কি করবে? তাহলে যারা অফিস যেতে চাইছে তাদেরকে ট্রেনে নামিয়ে দেবে? এটা বলুন না, যে এই যে আপনি যে অভিযোগটা তুলছেন সেটা কি স্টেট গভর্নমেন্ট দেখবে, না সেটা জিআরপিএফ আর কেন্দ্রীয় সরকার দেখবে, কেন্দ্রীয় রেলওয়ে বোর্ড দেখবে? বেশ আমি শাহানের কাছে আসি। শাহান, একটা কথা বলো, যে লোকে ট্রেনে উঠবে 1 ঘন্টা অন্তর ট্রেন, কোথাও 8 ঘন্টা অন্তর ট্রেন, কোথাও আমি নিজে বলছি বেলঘুরিয়া স্টেশনে বেলা 11:30টার পর দুপুর 1:30টার পর একটা ট্রেন আসে, 1:40 নাগাদ উপচে পড়া ভিড় হয় সেখানে। তাহলে সেখান থেকে জিআরপি সবাইকে নামিয়ে দেবে তো? ট্রেনে কেউ অফিস যাবে না? না এই ধরনের কথা তো বলাই যায় না, কারণ জিআরপিএফ এর কাজ হচ্ছে মানুষকে রক্ষা করা, চুরি ছিনতাই এগুলোর। মানুষ যখন কাজের তাগিদে বেরোচ্ছে, মানুষ যখন গন্তব্যে পৌঁছতে চাইছে, সেখানে জিআরপিএফ রক্ষা করবে। আর একই সেই বারবার কেন্দ্রের দিকে আঙ্গুল তোলা, এই জিনিস, এই অ্যাটিটিউডটা বন্ধ করতে হবে। তবে মহামারী আমাকে আপনি গাট্টা করুন, আমি কিন্তু জিআরপিএফ কে হাত ধরে নামাতে বলিনি। আমার বক্তব্য হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি রেলওয়ে বোর্ডের খাড়া করা উচিত, যেখানে তাহলে আপনি বলুন যে কিভাবে ইনফ্রাস্ট্রাকচার করা উচিত। ট্রেনে যাতে শুধুমাত্র স্টাফেরা টাইমলি উঠতে পারে, তারাই যাতে ট্রাভেল করতে পারে, সেইগুলো দেখার দায়িত্ব এখানকার রেলওয়ে পুলিশের। সেটা আপনার সিভিক বডি দেখতে পারে না, সিভিক বডি রেলওয়ের আন্ডারে গিয়ে কোনো হস্তক্ষেপ করতে পারে না। এখানে দেখতে হবে ওনাদের জিআরপিএফ এবং রেলওয়ে বোর্ডকে। অর্থাৎ জিআরপি দায়িত্ব নিচ্ছে না। 5 কিলো চাল, ডাল, আনাজ যেগুলো দেওয়ার কথা আমরা রেশন দোকানে গিয়ে পাচ্ছি না। তাহলে মানুষগুলো যদি কাজ না করে খাবে কি? একদিন আসবে খুব নিকটে যখন মানুষের মাংস চিবিয়ে খাবে, এই পরিস্থিতি উনি তৈরি করছেন। না মানুষের পেটের কথা বলছি, আপনি তো পেটের কথা নিয়ে কথা তুলেছিলেন। রেলে ট্রেনে মানুষ আসবে, খাবার দাবার আনবে, জিনিস আনবে, লোকে কাজে আসবে, সে কাজটা করতে পারছে না বা রেশনও পাচ্ছে না, মানুষ যাবে কোথায়? বাংলার মানুষকে খেতে দেওয়ার বন্টনের পুরো দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীর, উনি না করলে বেশ আমরা আলোচনায় ফিরবো। তবে এই মুহূর্তে আমরা নজর রাখবো ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রে ফের প্রচারে রয়েছেন
কাত্তিব্রেওয়াল বিজেপি তরফে প্রার্থী, আমরা সেই দিকে নজর রাখবো। ভোট দিয়ে আমার হাত সশক্ত করুন, যাতে আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়তে পারি। এই লড়াইতে আপনারা আমার সঙ্গে চলুন, একসঙ্গে হাঁটি, যাতে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু, আমার সঙ্গে রয়েছেন। ভাস্কর, কি চিত্র সেখান থেকে দেখতে পাচ্ছ? আরো একবার তোমার থেকে জানতে চাইবো। কিন্তু এই সরকার বলল কিচ্ছুই হয়নি, কেউ কিচ্ছুই করেনি। সেখানে দাঁড়িয়ে আমরা একেবারে সুচিতা, দেখো আরেকবার ছবিটা দেখাবার জন্য বলবো আমার ভিডিওলিস্ট রজনীকান্ত বেরাকে। প্রিয়াঙ্কা ত্রিপুরাপাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী, তিনি এই মুহূর্তে ডোর টু ডোর ক্যাম্পেইনে বেরিয়েছেন। এবং অবশ্যই দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে যে চিঠি বিজেপি প্রার্থীকে দেওয়া হয়েছিল তার উত্তরও কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনকে দিয়ে দিয়েছেন, এমনটাই জানাচ্ছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ত্রিপুরাপাল। এবং কিছুক্ষণ আগেও তার সঙ্গে কথা বলছিলাম ডোর টু ডোর ক্যাম্পেইনের মাঝেই কিন্তু এই ভবানীপুরের যারা বাসিন্দারা রয়েছেন তাদের কাছে পৌঁছে যাচ্ছেন বিজেপি প্রার্থী। এবং অবশ্যই তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, দেখাবার চেষ্টা করব সামগ্রিক ছবিটা সৃজিতা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী তিনি ডোর টু ডোর ক্যাম্পেইনে বেরিয়েছেন। যারা পথ চলতি মানুষ রয়েছেন, যারা এখানকার বিভিন্ন আবাসনের বাসিন্দা, তাদের কাছে পৌঁছচ্ছেন। এবং অবশ্যই দেখো, নিঃসন্দেহে ভবানীপুরের যে উপনির্বাচন, সেই উপনির্বাচন একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। রাজনৈতিক যে উত্তাপ, সেই উত্তাপ ক্রমশই বাড়ছে। এবং অবশ্যই কিন্তু বারবার যেটা অভিযোগ করছেন এবং দেখাবার চেষ্টা করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রিয়াঙ্কা ত্রিপুরাপাল ভবানীপুরের বিজেপি প্রার্থী, তিনি প্রচারে বেরিয়েছেন। আরও কথা বলার চেষ্টা করব, তবে তার আগে দেখাবো যে বিভিন্ন অঞ্চলে তিনি কিন্তু যাচ্ছেন এবং যারা একেবারে এখানকার বাসিন্দা, অর্থাৎ যারা এখানকার ভোটার, তাদের কাছে বারবার পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা ত্রিপুরাপাল। একেবারে অর্থাৎ 30শে সেপ্টেম্বর উপনির্বাচনের আগে প্রচার পর্ব তুঙ্গে। এবং তৃণমূল কংগ্রেস যেমন ভীষণভাবে কনফিডেন্ট ওই সিটটি নিয়ে, ঠিক তেমনই বিজেপির তরফ থেকেও কিন্তু বিনা যুদ্ধে সুচক্র মেদিনীও ছাড়া হবে না, সেই বার্তাই বারংবার পাওয়া যাচ্ছে। তোমাকে ধন্যবাদ ভাস্কর। আমরা কথা বলছিলাম প্রতিনিধি ভাস্করের সঙ্গে, এবং যে বিষয় নিয়ে আমরা আমাদের আজকে যারা অতিথি তাদের সঙ্গে আলোচনা করছিলাম, যে লোকাল ট্রেনটা চালানোর বিষয় কেন ভাবা হচ্ছে না। কোটি কোটি মানুষ রয়েছে এই রাজ্যে, কত লোকের কথা ভাবা হবে, কত লোকের কথা ভাবা হবে না। হাজারো মানুষ রয়েছেন, তারা কত মানুষ কত সমস্যায় রয়েছেন, কত মানুষ কর্মহীন হয়েছেন, দিনমজুর, মুটে, কুলি যারা রয়েছেন, তাদের কথা কি ভাবছে সরকার? অন্তত যদি না ভেবে থাকে তাহলে আবেদন থাকবে যে ভাবুন, ভাবার সময় এসছে। তবে আমাদের হচ্ছেটা কি সেগমেন্ট আজকে এই পর্যন্তই।